নমস্কার, লাইফলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতিকে। আপনাদের থেকে আমরা অনেক ধরনের প্রশ্ন পাচ্ছি, কিন্তু তার মধ্য থেকে সব থেকে একটা বড় প্রশ্ন যেটা আপনাদের মাথায় এসেছে এবং আমাদেরও মাথায় এসেছে, আপনাদের মনে হয়েছে যে হঠাৎ করে আমরা কেন এই হোমিওপ্যাথিক চিকিৎসা বিদ্যা নিয়ে এত আলোচনা করছি। তা কি সেই কারণ, মানে কেন যেখানে অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে আমরা খুব তাড়াতাড়ি কিওর হতে পারি কিংবা একটা দুটো ওষুধ খেলে হয়তো সঙ্গে সঙ্গে আমরা ঠিক হয়ে যেতে পারি, সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে এত আলোচনার কারণ কি? এটা আপনাদের কিন্তু মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকেই আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করব। কেন আমরা হোমিওপ্যাথিকে গ্রহণ করব, কেন আমরা হোমিওপ্যাথি চিকিৎসাতে নিজেদের যা যা শারীরিক সমস্যা আছে সেইগুলোকে ঠিক করব, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেবেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। প্রথমেই ডাক্তারবাবুকে আরও একবার স্বাগত আমাদের স্টুডিওতে। এবং যেই প্রশ্ন ধরে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব, কেন আমরা হোমিওপ্যাথিতেই চিকিৎসা পদ্ধতিটা চালাবো। ঠিক ব্যাপার হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিটা তো আজকের নয়, অনেক দিন আগে থেকেই চলছে এবং সেই চিকিৎসা পদ্ধতি তো আজকেই অ্যাকসেপ্ট করেনি। এটা অনেক আগে স্বয়ং রামকৃষ্ণ থেকে আরম্ভ করে আমাদের বিদ্যাসাগর থেকে অনেকেই, মানে যারা খুব বিশিষ্ট ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, তো ওনারাও এই চিকিৎসার মধ্যে এসেছেন। তো তখন এসেছেন, এখন আসবে না এটা হয় না। হচ্ছে গিয়ে যে এই সাবজেক্টের উপর কতটা রিসার্চ হয়েছে বা কতটা প্রোগ্রেসিভ হয়েছে তবেই তো পাবলিক জানতে পারবে। তো তুলনামূলক আদার সিস্টেম অফ মেডিসিনে তাদের অনেক কিছু প্রোগ্রেস করেছে এবং সেগুলো নিয়ে জনসমক্ষে তুলে ধরা হয়েছে এবং সেই থেকে পাবলিক জানতে পেরেছে এবং চিকিৎসা পদ্ধতির প্রথম সিস্টেমটাই আদার সিস্টেম অফ মেডিসিনেই তারা এগিয়ে নিচ্ছে। তো এই সিস্টেমের প্রথম ব্যাপারটা হচ্ছে যে এটা কেন এতটা প্রোগ্রেস হয়। প্রথমত, এই চিকিৎসা পদ্ধতিতে কখনোই ওষুধগুলোর নামকরণ কিন্তু আলাদা হয় না। ট্রেড নেমের মতো করে আলাদা আলাদা নাম এবং এর কম্পোজিশন আলাদা আলাদা এরকম নয়, প্রতিটা ওষুধই সিঙ্গেল। তো এই সিঙ্গেল মেডিসিনগুলো যেগুলো তৈরি হয় সেগুলো নেচার থেকেই আসে। সেটা হচ্ছে প্ল্যান্ট, অর্থাৎ এই উদ্ভিদ থেকে আসে। তারপরে অ্যানিম্যাল, প্রাণী জগৎ থেকে কিছু আসে। তারপরে মিনারেলস, বিভিন্ন রকম কেমিক্যাল কম্পাউন্ড থেকে আসে। এবার নোসোর্স এবং সার্কোর্স, এটাও মানুষের শরীরের গ্ল্যান্ড থেকে, তার নির্যাস থেকে কিছু ওষুধ, আর কিছু কিছু অসুস্থ রোগীদের অসুস্থ গ্ল্যান্ড থেকে তৈরি ওষুধ, সেখান থেকে ওষুধগুলো হয়। তো এই পদ্ধতিটা দীর্ঘদিন ধরেই আসছে এবং ওষুধগুলো তো আর ক্রুড ফর্মে দেওয়া হয় না। আমি কিছুদিন আগে বলেছি যেগুলো বিভিন্ন রকম মাত্রা দিয়ে দেওয়া হয়। তো এখানে যেটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হোমিওপ্যাথিক পদ্ধতিটা কেন এত এগিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা এগোনোর কারণটাই এটা যে একটা মানুষের শরীর একটাই, তার অসুখ অনেকগুলোই হতে পারে বা অনেকগুলো সমস্যা একসাথে আসতে পারে। তো একটা মানুষের শরীরে যদি এতগুলো সমস্যা আসে, তাহলে প্রতিটা সমস্যার জন্য আলাদা আলাদা ওষুধ লাগে। তাহলে একটা মানুষকে 5-6টা ওষুধ একসাথে খেতে হতে পারে বা আরো বেশি 8-10টা ওষুধ খেতে হতে পারে। সেখানে হোমিওপ্যাথিক পদ্ধতিতে সেটা হচ্ছে যে রোগী যতগুলো লক্ষণই বলুক না কেন, কোনো একটা ওষুধের সাথে তার এই সমস্ত লক্ষণগুলো মিলবে। তখন একটা ওষুধেই তার সমস্তটাই আরাম হচ্ছে। তাহলে আমি অতগুলো ওষুধ খেয়ে আমার অসুবিধাটাই বা কি, সুবিধাটা কি? অনেকগুলো ওষুধ যদি একসাথে খাওয়া হয়, শরীরের সেইটুকু অংশ কাজ করা ছাড়াও শরীরের আরো অন্যান্য অংশ তো কিছু কাজ করছে, সেগুলো তার উপকার না হয়ে অপকারও করতে পারে। কেউ একটা ওষুধ খাচ্ছে, সেই ওষুধের জন্য তার কার্ডিয়াক প্রবলেম, হার্টের অসুবিধা হতেই পারে, পেনের জন্য ওষুধ খাচ্ছে, এটা আদার সিস্টেম মেডিসিনের কথা বলছি। কিন্তু হোমিওপ্যাথিক সিস্টেমের যেটা সমস্যা নয়, সেটা হচ্ছে সমস্ত লক্ষণগুলো যখন একসাথে মিলিয়ে ওষুধ দেওয়া হচ্ছে, তার সমস্তগুলোই একসাথেই ভালো হওয়ার কথা। তাহলে মানুষ অবশ্যই এটা অ্যাকসেপ্ট করা উচিত যে আমাকে যখন অতগুলো ওষুধ খেতে হবে না,
আর আমার যখন এতগুলো সাইড এফেক্ট আসবে না, সেই জন্য আমি এই ওষুধটা নেব। এবং সেটার জন্য সিঙ্গেল মেডিসিন এই প্রেসক্রিপশন যারা করছেন এবং যারা খাচ্ছেন তাদের পক্ষে সেটা সুবিধা। একাধিক ওষুধ এবং অধিক পরিমাণে ওষুধও খেতে হয় না, সেটা হচ্ছে অনেকটাই শরীরের পক্ষে ভালো। দ্বিতীয়ত, এই ওষুধগুলো যখন খাওয়া হয় সেই মুহূর্তে দেখা যায় যে ওষুধ কোনো কারণবশত নষ্ট করে ফেলে পেশেন্ট, কারণ তার অজান্তে কোনো একটা খাওয়ার সেই ওষুধটাকে বিনাশ করতে পারে, কেটে দিতে পারে, যে জন্য তার জানা নেই, সেই জন্য ওষুধটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য ডাক্তারবাবু তো আগের দিনই আমি একবার বলেছি যে সেই ওষুধগুলোর সাথে কি কি খাওয়া বারণ সেটা বলতে পারে। আর যে সমস্ত ওষুধগুলো থেকে, যেমন আমি বললাম নোসোড, সার্কোডস, এই সমস্ত যে ওষুধগুলোর কথা, সেগুলো কারো টিবি হয়েছে, এই টিবির জীবাণু থেকে ওষুধ তৈরি হয়, সেটা টিউবারকুলিনাম। বা স্কিনের ডিজিজ হয়েছে, তার নির্যাস থেকে ওষুধ তৈরি হয়, সোরাইনাম। এই ওষুধগুলো খাওয়ানো হয় খুব মিনিমাম মাত্রায়, এবং খাওয়ানো হলে তার যে অসুখটা হয়েছে সেটা সেরে যায়। কিন্তু এই ওষুধগুলো যদি ভুল প্রয়োগ হয়, মানে রোগী কোনো কারণবশত নিজে জেনে খেতে গেল, তার যদি ওই ডিজিজটা হয়ে থাকে, মানে ধরলাম টিবি হয়েছিল, তার পক্ষে যদি সে টিউবারকুলিনাম খেয়ে নেয়, তাহলে কিন্তু তারটা আবার টিবি হয়ে যায়, বিপজ্জনক। সেই জন্য অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে ওষুধটা খেতে হবে। আর শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে অনেক ক্রনিক ডিজিজ আছে, যে ওষুধ মানে অসুখগুলো বারবার বারবার ঘুরে ঘুরে আসছে। একবার ওষুধ খেলাম সেরে গেল, আবার হচ্ছে আবার হচ্ছে, বারবার বীতশ্রদ্ধ হয়ে, তখন বলে একবার হোমিওপ্যাথি করলে হয়তো, এটা যদি গোড়া থেকেই আসা হয়, তাহলে এই ক্রনিক ডিজিজ মানে অনেক দিনের ভুক্তভোগী যে অসুবিধাগুলো, সেগুলো কিন্তু প্রথমেই ভালো করা যায়। আর ক্রনিক ডিজিজই হচ্ছে হোমিওপ্যাথি, ওটার উপরেই বিশেষ স্পেশালাইজেশন। কারণ ক্রনিক ডিজিজ ব্যাপারটা এরকমই, মানুষ বারবার ভুগেছে, ভোগার পর একটা কিছু রেমনেন্ট তার শরীরের মধ্যে রেখে গেছে, সেইটাই বারবার ভোগাচ্ছে। সেটা কিন্তু কোনো মতেই এলিমিনেট করতে পারা যাচ্ছে না। এইগুলো সাধারণত আদার সিস্টেম অফ মেডিসিনে পারেন না। তো সেটা এই হোমিওপ্যাথিক সিস্টেমে তার অনেক কিছু ফিলোসফি আছে, এবং যেটা হচ্ছে পেশেন্টের কাছে শুনি ডাক্তারবাবু তার মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে, এবং যেটা তার শরীরের মধ্যে ওই স্টিগমাটা রয়ে গেছে সেটা এলিমিনেট করা যায়। আমি এক্সাম্পল বললে একটু ভালো বুঝতে পারবে। একজনের টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হওয়ার পর থেকে তার কিন্তু পেটটা আর ভালো নেই, সেই থেকে আর ভালো নেই, তার পেটের জন্য অনেক ওষুধপত্র খাচ্ছে। তো এই যে ক্লুটা, যে এই যে টাইফয়েডের পর থেকে ভালো নেই, দেখা গেছে হোমিওপ্যাথিক ডাক্তারবাবু দেখেছেন যে টাইফয়েডের পর থেকে যখন ভালো নেই, অনেকগুলি ওষুধ আছে, তার মধ্যে একটা কথা বলছি, যেমন টাইফয়েড ডিনাম এই ওষুধটা, বা কার্বোভেজ এরকম টাইপের একটা ওষুধ তাকে দিল, তাতে ওই টাইফয়েডের যে স্টিগমাটা তার শরীরের থেকে চলে গেলে তখন থেকে তার পেট ভালো আছে। তার জন্য ডাইজেস্টিভের কোনো আলাদা ওষুধ খেতে হচ্ছে না। এবং সেটা রুগী বলে যে আমরা এতদিন আমি ভালো নেই, কিন্তু কি এমন ডাক্তারবাবু একটা ওষুধ দিলেন যে তারপর থেকে ঠিক আছে। এটা হচ্ছে ক্রনিক ডিজিজের একটা বিশেষত্ব হোমিওপ্যাথি। যার জন্য এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যারা রুগীরা, তাদের মধ্যে তো সকলে তার হোমিওপ্যাথিতে আসছেন না, কোনো কোনো ফ্যামিলির একজন পেশেন্ট এইভাবে উপকার পেয়েছেন, সে তখন বাড়িতে বলে বেড়াচ্ছে হ্যাঁ আমার এইরকম ডাক্তারবাবুর কাছে, শুধু ওই ডাক্তারবাবু নয়, অনেক ডাক্তারবাবু, সব ডাক্তারবাবুর কাছেই হয়তো হবে, কিন্তু সমস্যাটা যদি ডাক্তারবাবুর কাছে ঠিক মতো তুলে ধরতে পারে, তাহলে অতি অবশ্যই ভালো হবে। এবং হোমিওপ্যাথিটা আস্তে আস্তে দিনের পর দিন আরো ভালো অবস্থায় আসছে। তার পিছনে কারণটা হচ্ছে এখন খুব ভালো ভালো ছাত্ররা যারা এখন বিএইচএমএস এ ভর্তি হচ্ছে সরকারি কলেজে, তাদের যথেষ্ট ভালো মার্কস নিয়ে তারা ভর্তি করছে, এবং তখন এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট স্টুডেন্টদের পাওয়া যাচ্ছে। আগে তো যারা পড়তো না, অন্য কিছু পড়তো না, হোমিওপ্যাথি পড়ে নেই, এইরকম একটা অবস্থা ছিল আমাদের সময়ের আগের ঘটনা বলছি। যখন থেকে এন্ট্রান্স বা এই সমস্ত জায়গায় গেছে, তখন থেকে ভালো স্টুডেন্টও পাওয়া গেছে, এবং তাতে ভালো ডাক্তার তৈরি হচ্ছে, এবং এখন দেখা যাচ্ছে সাকসেস রেটও অনেক বেশি। হ্যাঁ, সেই কারণের জন্যই কিন্তু আজকালকার যুগে আমরা প্রায়শই একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবো যে মানুষজন কিন্তু বেশিরভাগই হোমিওপ্যাথি চিকিৎসার দিকেই কিন্তু ঝুঁকছে। এখন প্রতিটা হেলথ সেন্টার, হসপিটালে, সব জায়গায় গভর্নমেন্ট থেকেও দিয়েছে, সব জায়গায় ডাক্তারবাবু দিয়েছেন। একদম। এই নিয়ে তো আরো বিস্তারিত আলোচনা করব, তবে সেটা অন্য একটা কোনো দিন। তার আগে আপনাদের বেশ কিছু
কিছু প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে, তার মধ্যে আমরা কিছু সব প্রশ্নের উত্তর দেওয়া তো এরকম অন ক্যামেরায় আমাদের পক্ষে সম্ভব হয় না। তার জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই কিন্তু নিচে স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে ডাক্তারবাবুর, ওই নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন। এবং এছাড়াও ডাক্তারবাবু কোথায় কোথায় চেম্বার করছেন সেটা কিন্তু ডাক্তারবাবু নিজেই একটু যদি বলে দেন। আমি তমলুকে আছি, তমলুক স্টিমার ঘাট থেকে সামান্য ওই বুদ্ধ পার্কের দিকে এগোলেই ওখানে আমার বোর্ড দেওয়া আছে ডক্টর সৌমেন মাইতি, একটি হিউম্যান সায়েন্স স্ট্যাচুর অপোজিটে। আমি ওখানে প্রতিদিন বিকেলবেলায় ওই 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত থাকি এবং রবিবার দিন সারাদিনই থাকি। এছাড়া অন্যান্য দিন সকালে আমাকে পাওয়া যাবে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, তমলুক টাউনের বাস স্ট্যান্ডের মুখোমুখি। ওখানে সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এছাড়া রাধামণি বিদ্যা হোমিও হলে আমি 3 দিন থাকি, বুধবার শনিবার সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত, এবং মঙ্গলবার দিন শুধু বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। বেশ, আপনারা তো জেনেই নিলেন এবং বিস্তারিত জানার জন্য ফোন নাম্বার তো যাচ্ছেই। এরপরে আমরা আসি আমাদের যে সেগমেন্টটা নতুন করে শুরু হয়েছে, সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর। আমাদের উত্তর নয়, ডাক্তারবাবুর উত্তর। আপনারা প্রশ্ন করেছেন একটা, যে 3টে প্রশ্নের উত্তর আজ আমরা নিয়ে এসেছি। সেটা প্রথমেই যেই প্রশ্ন আপনারা করেছেন সেটা হলো, যারা এই মাদক দ্রব্যের সঙ্গে জড়িত, বাড়িতে প্রত্যেক বাড়িতেই এই একটা ঝামেলা লেগেই থাকে যে অ্যালকোহল সেবন করছে বা অন্য কোনো মাদক গ্রহণ করছে, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে কি এইগুলোকে ছাড়ানোর কোনো ব্যবস্থা রয়েছে? মানে যেগুলো মাত্রাতিরিক্ত নেশাদ্রব্য আমরা বলতে পারি। এটা তো আমরা প্রায় সব জায়গায় ওই লাইট পোস্টের গায়ে লেখা আছে নেশা ছাড়ানো আছে। তো কতটা সাকসেস আমি জানি না, তবে একটা জায়গা, নেশা যদি কেউ ছাড়বো না বলে তাকে কিন্তু ছাড়ানো যাবে না। এটা প্রথম একটা উত্তর। এবং তার প্রথম ব্যাপারটা হচ্ছে তারকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে আমি এটা ছাড়তে চাই। তো তার জন্য তার পরিবেশ দরকার, তার বাড়ির লোকের একটা ভালো ধরনের তাকে প্রসেসিং করানো উচিত যে এইভাবে চলবে না, জীবনটা শেষ হয়ে যাবে। এছাড়া তার যদি সেরকম সমস্যা হয় তাকে কোনো ডাক্তারের কাছে গিয়ে কাউন্সিলিং করানো উচিত। কাউন্সিলিংয়ে সে যদি বুঝতে চায়, সহজে ডাক্তারের কাছে যেতে চায় না নেশার ব্যাপারটা নিয়ে। আর ব্যাপারটা হচ্ছে যে এটা হয় কেন? এটা হয় কিছুটা পরিবেশের দোষে। বন্ধুবান্ধব পরিবেশ বা সেই রকম জায়গায় নিয়মিত যায়, তারা বলেছে খেতে 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 সেটা নেশা দাঁড়িয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে এই নেশা ছাড়ানো, আর এই বাচ্চা ছেলের, ছোট ছোট শিশুদের মায়ের কাছে যেমন ব্রেস্ট মিল্ক চায়, তাদের একটা নির্দিষ্ট এজ পর্যন্ত চায়, তাকে যখন ছাড়ানো যায় না, নেশারুকেও তার নেশা থেকে ছাড়ানো যায় না। তবু বাচ্চাদের ছাড়ানো যায়, কারণ অনেক সময় মায়েরা নিপিলে অনেক সময় তেতো জিনিস দিয়ে দেন, তখন বাচ্চা মুখে একটা তেতো লাগে বলে। আচ্ছা, এইটা যদি এমন কিছু জিনিস অ্যালকোহলে দিয়ে দেয় তাহলে সেটা খেলে সে তো ছাড়তে পারে, কিন্তু কি দেবে? সে তো খাবে দোকানে গিয়ে বন্ধু বান্ধব, সেখান থেকে তো বেরিয়ে আসা যাবে না, সেখান থেকে খাওয়াবে সেখানে। তো এইটা এমন একটা প্রসেস নেওয়া উচিত তাদের, যে তাদের ঠিক আছে তুমি বাইরে কেন খাবে, তুমি ঘরেই বসে খাও, বরং তোমার খাওয়ার যা কিছু রসদ আমরা ব্যবস্থা করে দেবো। এইভাবে যদি তাকে আনা যায় কাছে, তো তখন হয় কি, এদের কোনো ওষুধ বা কিছু দিলে না বুঝতে পারে আমাকে এই নেশা ছাড়ানোর জন্য ওষুধপত্র খাওয়াচ্ছে, এটা টটকা, আমি খাবো না। তখন বাড়ির লোক সবাই খুব খারাপ হয়ে যায়, কারণ নেশা। আবার নেশা যদি জোর করেও ছাড়ানো যায়, অনেক রকম উইথড্রল সিমটম আরম্ভ হয়ে যায়, যে সেই উইথড্রল সিমটম গুলো এমন হয় তার শারীরিক অবস্থা কিন্তু খুব খারাপ হয়, সেগুলো উইথড্র করা হবে ধীরে ধীরে। তাহলে এখন বাড়ির লোক যদি এটাই করে যে ঠিক আছে তুমি এনে রাখো, বোতল ঘরে এনে রাখো, তুমি বেশি খাওয়া চলবে না, আমরাই তোমাকে ঢেলে দেবো, তুমি খাবে। তো এই অবস্থায় যদি তাকে নিয়মিত ওইভাবে একটা অভ্যেস করানো যায়, খেলো। এখন একটা জিনিস খাবে না কখন, সেই খাওয়ারটা টেস্টটা যদি বাজে হয়, তো টেস্টটা বাজে হয়ে গেলেই তো ধরে ফেলবে যে ওইটা তো নিশ্চয়ই কিছু মেশাচ্ছে, তাহলে টেস্টটা বাজে করা চলবে না।
এবার সে এখানে তো খেলো আবার বাইরে গিয়ে সুযোগ পেলে সেখানে গিয়ে খাবে, তাহলে তার মুখের টেস্টটা এমনই হওয়া উচিত যে ওই অ্যালকোহলটা মুখে নিলেই বাজে লাগবে। তার মানে শারীরিক ভিতরে একটা পরিবর্তন করতে হবে। তো এটা আমরা দেখেছি যে আমাদের একটা মেডিসিন অ্যাসিডিকাম সালফিউরিকাম, আচ্ছা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। মানে এই অর্থে ওষুধটা তৈরি হয় সালফিউরিক অ্যাসিড থেকে, বাট নট সালফিউরিক অ্যাসিড খেয়ে পেলে পুড়ে মরে যাবে, তাই না? এটা সেই নয় ব্যাপারটা। ওষুধটার নাম সালফিউরিকাম অ্যাসিডিকাম, বাট ওর এক্সট্রা থেকে এত মিনিমাম ভাবে সেটা তৈরি করা হয়। এই ওষুধটা কখনো মাদার টিংচার মানে লালচে রঙের ওষুধ কিনে খাওয়া উচিত নয়, কারণ ওইটা খেলে অনেকটা ক্রুড ফর্মে যাবে, শরীরে অনেক ক্ষতি হতে পারে। তাহলে এটা একটা পোটেন্সি খাওয়া দরকার, সেটা হচ্ছে 3 থেকে 30 পোটেন্সির মধ্যে। ধরলাম 3 পোটেন্সি একটা লো পোটেন্সির ওষুধ খাবে। তো একটা গ্লাসে যদি তার 2/3 যে অ্যালকোহলটা সে পছন্দ করে সেটা খায়, তার সাথে এই 3/4 তার যাতে 1/4 মেডিসিন দিতে হবে। তো 1/4টা অনেকটা ওষুধ হয়ে যাবে। তো আমি ধরলাম একজন 100 ml ধরলাম সে অ্যালকোহলটা নিচ্ছে, 100 ml এর মধ্যে প্রায় 10 to 15 ml ওই অ্যাসিডিকাম সালফিউরিকাম দিতে হবে। আমাদের এই ওষুধগুলো স্পিরিট বা অ্যালকোহল বেসে, সুতরাং স্মেলও চেঞ্জ হবে না, টেস্টও চেঞ্জ হবে না, কিচ্ছু টেস্টে চেঞ্জ হবে না, সুতরাং অ্যাজ ইট ইজ অ্যালকোহল। তো এইটা যখন খাচ্ছে খেতে এটা কন্টিনিউ করতে হবে, প্রায় 2 সপ্তাহ মতো 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর হয়তো চেষ্টা করে বাইরে গিয়েও খেতে, বাইরেও গিয়ে দেখবে টেস্টটা ভালো লাগছে না, এবং বাড়ির ওই টেস্টটাও আর ভালো লাগছে না, অর্থাৎ সেই টেস্টটাই তার কাছে বাজে হচ্ছে। যখন টেস্টটা সব জায়গা থেকে বাজে আসবে তখন এটা খাওয়া উচিত। এই প্রাসঙ্গিকভাবে আমি বলি, এখন প্রচুর দেখা যায় যে স্মোকিং, ছোট বাচ্চা থেকে অনেকেই আজকাল এমন হয়েছে যে ওটা হয়তো স্টাইল, ওইটাই খাই, এটা ভালো লাগে, স্মার্ট লাগে ব্যাপারটা, কিন্তু এটা প্রচুর ক্ষতি করে। এটা বিশেষ করে লাংসে তো ভীষণ ক্ষতি করে, আর নিকোটিন গিয়ে হার্টেরও খুব ক্ষতি করে, এবং প্রচুর লিথার্জিও আসে। যে সময়ে হয়তো স্মোকটা করছে সে সময় খুব মজা পাচ্ছে, কিন্তু এমনি পলিউশনের মধ্যে স্মোকিং করাটাও কিন্তু খুব হার্মফুল হচ্ছে। অনেক জায়গায় এখন এই স্মোকিং মেটেরিয়ালস বিক্রি বন্ধ করে দিয়েছে, কয়েকটা স্টেটে বন্ধ করে দিয়েছে। তো এখানে দেখা যায় যে ওইভাবেই যদি নিয়মিতভাবে একটা ওষুধ ক্যালাডিয়াম, ওটাও ওই 3 পোটেন্সি, অথবা প্ল্যান্টাগো 3, এটাও যদি ওই রকম 10 ফোঁটা করে প্রতিদিন 1 কাপ জলে তাকে নিয়মিতভাবে এমনি খাওয়ানো যায়, যেটা ওষুধটা খাবি তো শরীরের ভালোর জন্য, শরীর হেলদি হবে, ভালো হবে, এইভাবে খাওয়া যায়। তো কিছুদিন মধ্যে তার সিগারেট স্মোকিং এর টেস্টটা অত ভালো লাগবে না, গ্র্যাজুয়ালি ওটা ছাড়া দিচ্ছে। তো এইরকম ধরনের ব্যাপারটা হচ্ছে যে আমরা দিলাম তাতে কিছু মিশিয়ে, সে তো বাইরে গিয়ে খাবে, সুতরাং যাতে বাইরেও টেস্টটা খারাপ লাগে সেটা আমি এই চাইল্ডের ক্ষেত্রে ব্রেস্ট মিল্কের কথা কেন বললাম, ব্রেস্ট মিল্ক সে শুধু মায়ের কাছেই তো খায়, আর তো বাইরে যাবে না, কিন্তু এ তো সর্বত্র খাবে, একে তো আর ওই নিম পাতা বা তিতো দিয়ে হবে না, একে যে খাওয়াটা দিবে সেই খাওয়াটা খাইয়ে ওর এমন একটা অভ্যেস হবে ওই খাওয়াটার প্রতি আর ইচ্ছা হবে না, একদম এটাই। এইভাবে কিছুটা অ্যালকোহলটাকে রিমুভ করা যায়। সুতরাং যিনি প্রশ্ন করেছিলেন, আশা রাখছি যে তিনি তার উত্তরটা অবশ্যই পেয়েছেন, এবং আরো যদি বিশদে জানতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে আপনারা পরামর্শ নিয়ে নেবেন। এরপরে আসে আপনাদের থেকে আসা আরেকটি প্রশ্ন। আপনারা বলেছেন যে কোনো একজন যে ওনার হাজবেন্ডের একবার হাঁচি শুরু হলে সেটা থামতে চায় না, বারবার ধরেই সেটা হতে থাকে, তো সেটার জন্য উনি কি প্রিকশন নিতে পারে? হাঁচি অনেক কিছু কারণেই হতে পারে। শরীরের একটা তার অ্যালার্জি আছে, কোনো একটা সাবস্টেন্স খেলেই ওইটা যেদিন খায় সেই তার পরের দিন থেকে প্রচুর হাঁচি আসে, এটাও হতে পারে।
আবার কোনো ডাস্টের অ্যালার্জি Dust হতে পারে, allergy, যে এনভায়রনমেন্টাল জায়গা থেকে যেখানে প্রচুর ডাস্ট উঠছে, এটা বারবার, বা কোনো ওই ধূপের গন্ধ অথবা বাড়িতে কোনো একটা রান্নার গন্ধ পেলেই প্রচুর হাঁচি হাঁচি হবে। তাহলে একটা জিনিস আসতে পারে অ্যালার্জি থেকে, আরেকটা মানে এনভায়রনমেন্টাল কজ, আরেকটা হচ্ছে ইনফেকশন। মানে ইনফেকশন মানে এই সেই সময় একটু ঠান্ডা লেগে গেছে, ইনফেকশন হয়েছে, হওয়ার পর নাকটা ইরিটেট হয়ে গেছে। কিন্তু এখানে বলা হচ্ছে এ প্রায়শই হাঁচে, আর হাঁচি হলে হাঁচি থাকবে না। এইটা যেমন একটা ক্রনিক ডিজিজ, আচ্ছা, এটা দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে এটা হচ্ছে, এবং সেটার কারণ একটা আছে। সেটা কিন্তু প্রথম কথা, হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর একটা কনসালটেশন অবশ্যই নিতে হবে, তার কোথা থেকে কবে থেকে হলো বা এটা। তো প্রাথমিকভাবে যখন এটা হাঁচিটা হবে, তখন করা উচিত যে নাকটাকে ভালো করে পরিষ্কার করা উচিত। কোনো ঠান্ডা জল দিয়ে আগে নাকটাকে ভিতরটাকে আবার পরিষ্কার করা উচিত। দেন হচ্ছে কোনো একটু স্যালাইন ওয়াটার করে, নুন জল করে নাকের ভিতরটা আঙুল দিয়ে ভালো করে পরিষ্কার করে। আর দ্বিতীয় কথা, ওই হাঁচিটা যখন হবে তখন কোনো রকম ইরিটেটিং সাবস্টেন্সের কাছে যাওয়া যাবে না, খোলা হাওয়াতে বা কিছু জায়গায় থাকলে এটা ভালো। আচ্ছা, এমনও দেখা যায় নাকের ভিতরে একটা চুল এমনভাবে ভিতর দিকে হয়ে আছে, সেটা বারবার সুড়সুড়ি দিচ্ছে। সেটাও যদি খুঁজে পাওয়া যায়, তবে সেটাও ওটাকে এলিমিনেট করতে হবে, কেটে বাদ দিতে হবে। আচ্ছা, সর্বশেষ কথা, যদি ওটা নাকে দেখা যায় যে সে কোনো ইএনটি বা কাউকে দেখায়নি, নাকের ভিতরে হয়তো একটা পলিপাস আছে। পলিপাস সবসময় স্টেডি থাকে না, পলিপাস শুকিয়ে যায়, ছোট হয়ে যায়, আবার ঠান্ডা পেলে বড় হয়ে যায়। তো নাক বন্ধ হয়ে যাচ্ছে আর ওর মাঝে মাঝে হাঁচি হচ্ছে। তাহলে পলিপাসটারও একটা ট্রিটমেন্ট করা উচিত। তাহলে অ্যালার্জির ট্রিটমেন্ট করবে না, ও পলিপাসের ট্রিটমেন্ট করবে না, ও ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করবে, এটা ডাক্তারবাবুর অতি অবশ্যই কনসালটেশন নেওয়া উচিত। আর এই মুহূর্তে হাঁচি হবে, সেই মুহূর্তে নাকটা অতি অবশ্যই পরিষ্কার রাখবে। আর ওই ঘরের মধ্যে ঝুল ঝাড়া, তারপরে লেপতোষক ঝাড়া, এগুলো থেকে দূরে থাকবে। আর ম্যাক্সিমাম টাইম বাইরে বেরোলে সেই করোনার প্রতি অনেক অভ্যেস, মাস্ক ইউজ করবে এই। আর বিশেষ করে যদি ঠান্ডায় খুব ইরিটেট হয়, ওরকম যদি বাইক ফাইক চালানো অভ্যেস থেকে, অবশ্যই কভার হেলমেট ব্যবহার করবে। বেশ, সুতরাং যিনি যে দর্শক বন্ধু আমাদেরকে এই প্রশ্নটা করেছিলেন, আশা রাখি যে তিনি তার যথাযথ উত্তর পেয়েছেন। এবং এরপরে আসে আজকের শেষ প্রশ্ন। অনেকগুলো প্রশ্নই আমরা পেয়েছি এবং তার মধ্য থেকে আমরা 3টে প্রশ্নকে সিলেক্ট করি, যেটা সরাসরি ক্যামেরার সামনে আমরা উত্তরটা দিতে পারবো। কারণ বাকি প্রশ্নগুলো হয়তো একটু আগেরটাই বলা হয়নি, সেটা না, ভিটামিন সি জাতীয় জিনিসটা খেলে একটু ভালো। ভিটামিন সি, যেমন আমলকি, কাঁচা লঙ্কা, লেবু, এই সমস্ত জিনিসগুলো যেন একটু বেশি, তাহলে হয় কি, ভিটামিন সিটা শরীরে একটু ব্যালেন্স থাকলে তাহলে কিন্তু হাঁচিটা কম হয়। বেশ বেশ, সুতরাং ভিটামিন সি জাতীয় প্রচুর পরিমাণে জিনিসপত্র খান, তাহলে কিন্তু হাঁচিটা আপনার যিনি প্রশ্ন করেছিলেন তার কিন্তু অনেকটাই লাভ হবে। এরপরে আসি শেষ প্রশ্ন। সেটা হচ্ছে, আপনারা প্রশ্ন করেছেন যে কোনো একজন আমাদের দর্শক বন্ধু, ওনার বাড়িতে ছোট বাচ্চা আছে, এবং ছোট বাচ্চা আছে শুধুমাত্র একজন নয়, দুজন আছে। এবার যেহেতু এখন বসন্তকাল, এবার বসন্তকালে তো আমরা দেখি যে অনেক রকমের বিভিন্ন ধরনের আমাদের অসুখ হয়, এবং সেই অসুখটা যাতে না করে তার জন্য কি আগে থেকে কোনো প্রিকশন নেওয়া যায়? মানে বাড়িতে হয় এরকম করে যে বাচ্চাদেরকে আগে 2 ফোঁটা কিছু একটা খাইয়ে দিল, যেমন এই হাম, বসন্ত, এই ধরনের যে রোগগুলো হয়, সেই কারণের জন্য কি ওষুধ খাওয়ানো যেতে পারে? এখন প্রথমেই কথা হচ্ছে যে বসন্তকাল কথা বলেছে, বসন্তর পরেই তো আবার এই গরমকাল আসছে, দুটোই সিজন খুব ওভারল্যাপিং, এবং প্রপারলি কোনটা যে বসন্ত কোনটা যে গ্রীষ্ম এখন বোঝা মুশকিল হয়। খুব কাছাকাছি আছে, আবার কখনো ঠান্ডা পড়ে যাচ্ছে, এই তো কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে। তো যাই হোক, এইগুলো যেগুলো বলা হচ্ছে যে আমরা কি করে প্রিকশন নেবো, মানে একবার টিকার মতো ওটা নিয়ে নিলে যেন না হয়, এরকম একটা ব্যাপার আসছে। তো কি হয়, কি হতে না পারে, এই সমস্ত ব্যাপারটা নিয়ে একটু আমি বলি। প্রথম কথা হচ্ছে যে যখনই এইরকম সিজন আসে, তো আস্তে আস্তে প্রচন্ড গরম আসে, বাচ্চারাও গরমে প্রচুর খেলাধুলা করে, অনেক সময় প্রচন্ড রোদে টোদে খেলাধুলা করছে। তো অত্যাধিক রোদে যদি খেলাধুলা করে, বাচ্চাদের ওই যে টেম্পারেচারটা শরীরে নেয়, এটা বড়দের যেমন সানস্ট্রোক হয় না, এদেরও ওরকম একটা হিট স্ট্রোক হয়। আচ্ছা, তাতে হয় কি, বাচ্চারা বিভিন্ন রকম ভাবে যে টেম্পারেচারটা শরীরে এতটা হাই হয়ে যায়, তাতে বিভিন্ন রকম ভাবে ওরা মানে হাঁচি, কাশি, হাঁটানা, এগুলো সমস্ত হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাচ্চারা যখনই একটু গরম হয়, সেই সময় দেখা যায় আইসক্রিম টাইসক্রিম এগুলো বেরিয়ে পড়েছে,
তখন খুব বায়না করে আমি বাধ্য হয়ে আইসক্রিমও খেতে হবে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ থেকে কিছু বের করে খাওয়া, এটা খায়। এটা তো বাধা দিলেও মা বাবাও দিতে পারে না, তারা নিজেরা লুকিয়ে এটা ওটা করে যা করে খায়। হ্যাঁ, স্কুলে যাচ্ছে, স্কুলে পয়সা নিয়ে গেল, সেখানেও আইসক্রিম কিনে খেয়ে নিল, এরকম ব্যাপার হচ্ছে। তো এইখান থেকে কিছুটা বিরত থাকতে হবে। আর প্রথম ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা দেখি যে ওই ধরনের পাশাপাশি কারোর হয়েছে, ধরলাম কারোর হাম হচ্ছে, তো সেখানে কিন্তু অতি অবশ্যই আইসোলেশন দরকার, মানে একটু আলাদা। আমার বাড়ির ছেলেটার হয়েছে জ্বর হয়েছে, একটু নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, আজকে তো প্রথম দিন, স্কুলটা কামাই করে লাভ নেই, স্কুল চলে যান, পাঠিয়ে দিচ্ছে। ওই একটা বাচ্চা থেকে আরো 5টা বাচ্চা হয়ে যাচ্ছে। তো ওনার বাড়ির বাচ্চা সেটা প্রিকশনটা নেবে কি করে? তাকেই তো আইসোলেশন করা হলো না। তো প্রথম কথা আইসোলেশন, ছোটতে হলেই আটকাতে হবে, প্রথমেই আটকাতে হবে। সে যার বাড়ির বাচ্চা হয়েছে সে যেন না যায়, বাকি স্কুলে যাচ্ছে যাক। তো সেটা তো শুনতে চায় না যে বাচ্চা আমার পড়াশোনায় হাম্পার হবে, তাতে যাক, কিন্তু আরো 5টা বাচ্চা তার থেকে সাফার করছে। তো এই জায়গাতে হয়টা কি, যখন প্রথম দিন জ্বর হলো, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, প্রথমেই দিনে জ্বরের ওষুধপত্র খাইয়ে দেওয়া, কিছু না হোক একটা ট্যাবলেট নিয়ে একটা নিয়ে বাচ্চাটার কালকে পরীক্ষা আছে এগুলো খাইয়ে দিচ্ছে। কিন্তু এই যে সময়টা যেটা হয়, এই সময়টার না বেশ কিছু ইরাপটিভ ফিভার হয়, যে ফিভারটা যে কোনো ফিভারের সাথে ইরাপশান হলেই সেটাকে ইরাপটিভ ফিভার বলা হয়। তাহলে হামটাও তো একটা ইরাপটিভ ফিভার, মানে জ্বর হয় এবং তারপরে গায়ে র্যাশ বেরোয়। পক্সটাও তো ইরাপটিভ ফিভার, তাহলে একটা ইরাপশান হয়। টাইফয়েডও একটা ইরাপটিভ ফিভার, টাইফয়েড হলেও কিন্তু গায়ে কিছু ইরাপশান হয়। তো এই গরমকালের মধ্যে কিন্তু এই ইরাপটিভ ফিভারগুলোই বেশি হয়। এখন আমরা জাজ করবো কি করে কোনটা ইরাপটিভ ফিভার, কোনটার নাম কি? হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে প্রথম দিন জ্বর হলো, যখন নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, সেই দিন কিন্তু বোঝা যায় না ওর হাম হবে। ওর ওই গায়ের র্যাশটা না 4র্থ দিনে গিয়ে বেরোবে, 4th ডে। তো অলরেডি 3 দিন সে অনেক ওষুধপত্র খেয়ে ফেলেছে। তো এইটা ডাক্তারবাবু একমাত্র ধরতে পারে, মানে ওই প্রথম বা দ্বিতীয় দিনে যদি ডাক্তারবাবুর কাছে যায়, এরকম নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে আর ওরকম হচ্ছে, ডাক্তারবাবু হাঁ করে ভিতরে একটা স্পট পাওয়া যায়, কপিক স্পট, সেটা ডাক্তারবাবু দেখতে পারে। ওটা যদি হয় তাহলে শিওর 4র্থ দিনে ড্যাশ বেরোচ্ছে। ডাক্তারবাবু মোটেই ওষুধপত্র তখন দেবেন না, বলে রাখুন, ওর হাম হবে। সেটা তো মা বাবা করেন না প্রথম দিন, ওটা কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে ওটা আবার চলে যায়, থাকে না, কপিক স্পটটা থাকে না। তখন হলো 3 দিন যখন ওষুধপত্র খাওয়ানো হয়ে গেছে, তারপরে গায়ে র্যাশ বেরিয়েছে। ওই যে এই বাচ্চাটা তো হাম হয়ে গেছে, 3 দিন পরে হলো না, ওটাই কথা, 4র্থ দিনেই হামটা বেরোয়। যেমন পক্সের ব্যাপারটাও, ওটাও বেরোয়, খুব হাই ফিভার হয়, কিন্তু ওটা বেরোয় প্রথম দিনেই। এবং হামের যেমন কানের পিছনে, কপালে, এগুলো ছোট ছোট র্যাশ বেরোয়। পক্সের র্যাশটা বেরোয় পেটে, বুকে, পিঠে, বড় বড় ফুসকার মতো বেরিয়ে যাবে। তো এখন যে প্রশ্নটা ছিল যে হাম হবে, আমি আগে আটকাবো কি করে? শুনেছি পাড়ায় অনেক হামটাম হয়েছে, এখন আমি কি করে হামটা আটকাই? তো প্রথম কথা, বাইরের বিভিন্ন বাড়িতে যাতায়াতটা কমাতে হবে। যে বাড়িতে হাম হয়েছে, এটা ভেরি ইনফেকশিয়াস, মানে একজনের থেকে গেলে আবার একজনের কাছে যাবে, এবং একই বাড়িতে হলে সে উপায় নেই, তাকে যদি ওই বাচ্চাকে যদি আইসোলেশন করে, সে বাড়িতে যে কটা বাচ্চা আছে সবাই হবে। যার জন্য বলছি স্কুলে গেলে অনেকেরই হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে বলা হয় যে এরকম যদি একটা খবর পাওয়া যায় পাশাপাশি এরকম হচ্ছে, তখন আমরা বলি কি, ওকে পালসিটিলা 30 প্রতিদিন 1 ডোজ করে করে খাওয়াবে, আর 1 সপ্তাহে একবার মরবিলিনাম 200 একটা করে ডোজ খাওয়াবে। তো এখানে এই যে কথাগুলো বললাম না, এটা ভীষণ কন্ট্রাডিক্টরি কথা বলছি। আমি একদিন কিন্তু বলেছি সিমটম না মিললে ওষুধ দেওয়া যাবে না। তা আমি সিমটম না মিলিয়ে ওষুধটা বলছি কি করে? দেখো, অ্যাকুট কেসগুলোতে যে সিমটমগুলো শো করে সবার মধ্যে কমনই দেখা যায়, ওই নাক দিয়ে চোখ দিয়ে জল পড়া, আর ওই রকম ধরনের বাচ্চা আস্তে আস্তে নেতি যাওয়া, তারপরে এই ব্যাপারটা ওই সবার মধ্যে ওই একই কমন লক্ষণ দেখা যায় বলে আমরা কমনলি ওই যে বলেছিলাম একবার যে সেই করোনার সময় আর্সেনিক দেওয়া হতো, আমি একটা ধরে নিলাম পালসিটিক দেওয়া হতো। নাও আটকাতে পারে, কিন্তু পসিবিলিটিস থাকে অনেকটা আটকে নাম দিই। এছাড়া দেখা যায় এই সময় না পেটের গন্ডগোলটা হয়,
হাম ছাড়াও কথা বলছি। পেটের গন্ডগোলটা, ডায়রিয়া বা এরপর ইন্ডিয়ানাইজেশন এটা হয়, তার কারণ হচ্ছে যে এই সময় ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো বিভিন্নভাবে শিফট করতে পারে, মাছি চলে গেল। আর বাচ্চারা তো সেটা শোনে না, কোথায় হয়তো একটু কোথায় বাইরে একটা ওপেন কিছু বিক্রি হচ্ছে খেয়ে নিল, কাটা ফল একটু খেয়ে নিল, বা একটু ওই বাইরে একটু শরবত একটু খেয়ে নিল, সেই জায়গা থেকে পেটে ঢুকে কিন্তু পেটের খুব গন্ডগোল হয়। তো এইগুলোর ক্ষেত্রে কিছুটা এই গরমকালে প্রোটেকশনের জন্য ব্রায়োনিয়া, আর্সেনিক এগুলো ব্যবহার করা হয়। তো এগুলো দিয়ে রাখলেই যে হবে না এটা আমি বলবো না। আমার কথা হচ্ছে আগে লক্ষণটা দেখাতে হবে, লক্ষণটা দেখা দেওয়ার পর এবার ওষুধ খাক, যাতে কোনো বাড়াবাড়ি না হয় সেই মতো দেখা হোক। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় হাম হয়েছে কিন্তু দীর্ঘস্থায়ী সে অন্য জিনিসে সাফার করছে, তার কারণটা হচ্ছে সে প্রথমে ধরতে পারেনি হাম হয়েছে, হাম হবে, ওষুধ খাইয়ে দিয়েছে, বাইরে র্যাশ বেরোতে পারলো না, ওই র্যাশ সব ভিতরে বেরিয়েছে দেখতে পাচ্ছে না। তারপর থেকে দেখা যাচ্ছে ঘন ঘন সর্দি, কাশি, হাঁচি, শ্বাসকষ্ট, প্রায় আমাশার মতো পায়খানা হচ্ছে, ইরাপশন তো সব ভিতরে আছে। যখনই ওর সিমটম মিলিয়ে ওষুধ দেওয়া হবে তখন ওর গায়ে বাইরে র্যাশ আসবে, এবং যখন থেকে বাইরে র্যাশটা আসবে তখন থেকে সেই ইন্টারনাল কমপ্লেনগুলো ভালো থাকবে। কিন্তু ইরাপটিভ ফিভারে চট করে ওষুধ প্রয়োগ না করা ভালো, এই প্রিভেনশন হিসাবে ওইগুলো দেওয়া উচিত। তা সত্ত্বেও যদি কথা না শোনে যে না হয়ে গেল, তখন ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে হবে। টাইফয়েডেও তাই, টাইফয়েড হলেও ওই আর্সেনিকাম অ্যালবাম প্রায় ইউজ হয়, পারপাসিভ খুব টাইফয়েড হয়েছে। এছাড়া ব্যারাইটাকার খুব ইউজ করা হয়, ওটা দিলে 30 দিলে কিছুটা প্রিভেনশন হয়। তো এটা যে প্রিভেনশন হবে এমন কিছু কথা না। আর ডায়রিয়ার ক্ষেত্রে তো বললাম যখন যেমন তখন তেমন ওষুধপত্র হবে। তবে এখানেও ওই করোনার মতো যেমন আর্সেনিকাম অ্যালবাম বেশি ব্যবহার হতো না, এই বসন্তকালেও আর্সেনিকাম অ্যালবাম খুব ব্যবহার হয়। বেশ বেশ। এবং যদি আরও কিছু সমস্যা থাকে বা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য একটাই কথা বারবার ধরে বলার, আপনারা কিন্তু হয় এই ডাক্তারবাবুর সঙ্গে নইলে নিজের যে হাউস ফিজিশিয়ান রয়েছেন তার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা কথা না, ওই সামার আসছে না, এটা কথা বলতে বলতে ডায়রিয়াটা বলে ছেড়ে দিলাম। সামারে কিন্তু প্রচন্ড একটা তাপমাত্রা আসছে, অনেকে বলছে যে মার্চ মাসে একটা হাই টেম্পারেচার হবে। তো এই সময় কিন্তু একবারে রোদে, প্রখর রোদে টেম্পারেচারটা যদি সেইভাবে শরীর নিয়ে নেয় তাহলে কিন্তু হিটস্ট্রোক হতে পারে, এবং সেইটা হিটস্ট্রোক বা সানস্ট্রোক এটা খুব কষ্টকর জিনিস, এবং এটাতে ঠিক টাইম মতো যদি ট্রিটমেন্ট না করা হয় এটা লাইফ থ্রেটনিং, মানে এমনকি ফ্যাটাল মারা যেতে পারে এরকম। তো হয় কি বেবি ডিহাইড্রেশন হয়, সেই জন্য ভালো করে জল খাওয়া উচিত, বাচ্চাদেরও স্কুলে যাওয়ার জন্য ভালো করে জল দেওয়া উচিত, ছাতা বা টুপি অতি অবশ্যই ব্যবহার করবে, সানগ্লাস ব্যবহার করবে। আর যখন গা দিয়ে প্রচুর ঘাম বেরোচ্ছে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করা উচিত। আর যদি ওইরকম অ্যাটাক হয়ে যায় চট করে কোথাও যেখানে এসি আছে বা ঠান্ডা ঘর আছে সেখানে আগে ঢোকা উচিত, ঢুকলে অনেকটা সেভাবে, সেটাও যদি না পায় ভেজা গামছা টামছা যা পারবে আগে জড়িয়ে তাকে ঠান্ডা করা উচিত। এই জন্য এই যে হঠাৎ করে বাইরের টেম্পারেচার অত হাই, আমাদের টেম্পারেচার ওটা নেই, আমাদের জ্বর হলে যে টেম্পারেচারটা হয় সেই টেম্পারেচার আমাদের শরীর চট করে নিয়ে নিচ্ছে। এইটা ভীষণ লক্ষ্য রাখতে হবে যে এরপর দিনের পর দিন যেভাবে গরমটা আসছে যাতে হিটস্ট্রোক বা সানস্ট্রোক না হয় সেই জন্য প্রত্যেকে সাবধানে হবে। আর পোশাক আশাক সবসময় বেশিরভাগ গরমকালটা একটু সাদা টাইপের পোশাক ব্যবহার করা উচিত। আর যে সমস্ত জায়গায় মানে থাকবে সেই সমস্ত জায়গাগুলো যেন ঘরটা একটু হলেও যেন ঠান্ডা হয়। টিনের ঘরটারগুলোতে প্রচন্ড গরম হচ্ছে, এই শীত আর সবাই কেনার ক্ষমতা নেই, সেই দিক দিয়ে দেখতে হবে যাতে একদমই তাই। আমরা এই যে যেভাবে আর কিছুদিন পরে কিন্তু গরমটা প্রচুর মাত্রায় পড়বে, এবং তার জন্য কি কি করা দরকার সেই নিয়ে আমরা একটা বিশেষ একটা পর্ব করব। তার জন্য অবশ্যই আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আর যেমনটা ডাক্তারবাবু বললেন আজকের এপিসোড, আমি জানি আজকের এপিসোড আজকে যারা দর্শকরা রয়েছেন তাদের অনেক কাজে দেবে, এবং আশা রাখছি যে আপনারা আরো প্রশ্ন আমাদেরকে পাঠাতে থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং আমরাও যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা একেবারে সময়ের কাছাকাছি চলে এসেছি, এবার আমাদেরকে বিদায় জানাতেই হবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।